আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফা চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। চলো আমরা কথা না বাড়িয়ে পড়ানো শুরু করি। আজকে আমরা পার্থপ্রতিম মজুমদারের উপরে দুইটা ভিডিও ক্লাস অলরেডি শেষ করেছি। একটি ছিল হচ্ছে ভোকাবুলারি প্লাস প্যাসেজের উপরে, এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর একটি ছিল হচ্ছে এমসিকিউ এর 3টি সেট সমাধান করে দেওয়া হয়েছে। চলো আজকে আমরা এটার উপরে অ্যানসারিং কোয়েশ্চেন পড়ব। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো একটু দেখো। আচ্ছা, ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন ফুড অ্যান্ড আর্ট? মানে হচ্ছে ফুড অ্যান্ড আর্ট, খাদ্য এবং আর্ট মানে শিল্প, এই দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, দুইটাই পুষ্টির যোগান দেয়, তাই না? এরা দুইটাই কি করে? এটা হচ্ছে প্রোভাইডার হিসেবে কাজ করে, এটা উভয়ই প্রোভাইডার হিসেবে কাজ করে। চলো দেখি অ্যান্সার কি আসতে পারে। ইয়েস, দেয়ার ইজ আ রিলেশন, তাদের উভয়ের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। কি সংক্রান্ত সম্পর্ক? চলো দেখে আসি। সম্পর্ক হচ্ছে এরা উভয়ই, দেয়ার ইজ এ রিলেশন, হ্যাঁ এদের উভয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কার কার মধ্যে? ফুড অ্যান্ড আর্ট, খাদ্য এবং শিল্পের মধ্যে সম্পর্ক রয়েছে। কি কি সম্পর্ক? দে ফুলফিল, তারা ফুলফিল করে, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে ফুলফিল মানে সম্পন্ন করে। দ্য সেম অবজেক্ট ইন ডিফারেন্ট ওয়েজ, তারা একই কাজ করছে, একই কাজ সম্পন্ন করে দিচ্ছে। সেম অবজেক্ট মানে হচ্ছে একই কর্ম, তারা একই কর্ম সম্পাদন করছে ইন ডিফারেন্ট ওয়েজ, ভিন্ন ভিন্ন মাধ্যমে বা ভিন্ন ওয়েতে। এরা ভিন্ন ওয়েতে, ভিন্ন পদ্ধতিতে একই কাজ সম্পন্ন করছে, এটা কিন্তু মুখস্থ করবা। হোয়াইল ফুড ইজ দ্য নিউট্রিশন ফর আ বডি, খাদ্য যখন একটি কি হিসেবে কাজ করছে? নিউট্রিশন বা পুষ্টি হিসেবে কাজ করছে। আর্ট ইজ দ্য নিউট্রিশন ফর আওয়ার সোল, আমাদের হৃদয়ের যে পুষ্টি সেটা আসলে কোথা থেকে আসতেছে? আর্ট থেকে আসতেছে। তাহলে এরা উভয়ই হচ্ছে নিউট্রিশন হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করে? নিউট্রিশন হিসেবে কাজ করে। তাহলে আমরা এটাকে অবশ্যই কি করব? একই কাজ করে, যেহেতু সেম অবজেক্ট, এরা এরা সেম অবজেক্ট, দে ফুলফিল দ্য সেম অবজেক্টিভ, একই কাজ করছে ইন ডিফারেন্ট ওয়েজ, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। তাহলে একজন হচ্ছে খাদ্যের যোগানদাতা, আর এক কথা একজন হচ্ছে খাদ্যের পুষ্টি, ফুড খাদ্য হচ্ছে দেহের পুষ্টি, একজন হচ্ছে দেহের পুষ্টি আর একজন হচ্ছে হৃদয়ের পুষ্টি। যাই হোক, আশা করি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, তাই না? এজন্য উত্তরটা কি হয়েছে? উত্তরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই এসেছে। ওকে, চলো এরপরেরটাতে আমরা চলে যাই। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ডু ইউ অ্যাগ্রি দ্যাট, তুমি কি মনে করো যে, ডু ইউ অ্যাগ্রি দ্যাট পার্থপ্রতিম মজুমদার ইনিশিয়েটেড আ নিউ ইরা ইন থিয়েটার আর্ট ইন বাংলাদেশ? বাংলাদেশের নাট্য জগতে, হ্যাঁ বাংলাদেশের নাট্য জগতে, এই যে থিয়েটার আর্ট বা হচ্ছে থিয়েটার শিল্প, যে নাট্য জগৎ না বলে থিয়েটার শিল্পের কথা বলি, থিয়েটার শিল্পে, বাংলাদেশের থিয়েটার শিল্পে একটি নতুন যুগের সূচনাকারী, ইনিশিয়েটেড মানে সূচনা করেছেন। ইনিশিয়েট শব্দের অর্থ হচ্ছে শুরু করা, শুরু করেছেন। কি শুরু করেছেন? নতুন যুগের শুরু করেছেন। এই কথাটা কি তুমি অ্যাগ্রি করো? ডু ইউ অ্যাগ্রি? তুমি কি অ্যাগ্রি করো? তাহলে এখানে হোয়াই অথবা হোয়াই নট, কেন এটি হবে না বা কেন এটি হবে বা কেন এটি হবে না, তোমার মতামত প্রকাশ করতে বলা হয়েছে। এটা অবশ্যই বইয়ের মধ্যেও কিন্তু আমরা এটা পড়েছিলাম, তাই না, পড়ার সময়? তাহলে এখানে দেখো, এখানে আমাদের অ্যান্সারটা কি আসে। পার্থপ্রতিম মজুমদার ইনিশিয়েটেড আর নিউ ইরা ইন থিয়েটার ইন বাংলাদেশ, কিভাবে? বাই মেকিং পিপল, তিনি মানুষকে করেছেন লুক অ্যাট এভরিডে এক্সপিরিয়েন্সেস ইন ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ, তিনি মূলত মানে এক কথায় আমাদের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতাগুলো রয়েছে, যেটা আমরা চোখের সামনে দেখি কিন্তু অতটা গুরুত্ব দিই না, সেগুলোকে তিনি কি করেছেন? ভিন্ন পদ্ধতিতে উপভোগ করার বা ভিন্ন পদ্ধতিতে দেখার সুযোগ করে দিয়েছেন। থ্রু দ্য আর্ট অফ সাইলেন্ট, কিসের মাধ্যমে? আর্ট অফ সাইলেন্ট মানে হচ্ছে নীরব শিল্পের মাধ্যমে। এক কথায় তিনি একটা বার্ডের সাউন্ড করছেন, শোনার সঙ্গে সঙ্গে মানুষ ভাবতেছে যে আচ্ছা এই সাউন্ডটা কিসের? ও আচ্ছা, এটা তো দোয়েল পাখির ডাক। এখন সারাদিন তার কানের সামনে দোয়েল পাখি ডাকলেও সে অতটা গুরুত্ব দেয় না, কিন্তু যখন একজন মানুষ নীরবভাবে সেই ডাকটা তৈরি করতেছেন, মানে এক কথা বাচনভঙ্গি বলতে একদমই যে মুখের ব্যবহার করবে তা না, আমরা কথা যে ভাষায় বলি সেই ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা ব্যবহার না করে শুধু শব্দ তৈরি করা, সেটা হচ্ছে কি, এটাও বাচনভঙ্গির মধ্যেই পড়বে। তাহলে নীরবতার মাধ্যমে মূলত তিনি বিভিন্ন কিছুকে তুলে ধরছেন। তাহলে এই এক্সপিরিয়েন্স করার তিনি সুযোগ করে দিয়েছেন। হিজ অ্যানশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেনমেন্ট, হিজ অ্যানশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেনমেন্ট নট অনলি মেড পিপল রিয়েলাইজ, মানে অ্যানশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেনমেন্ট বলতে কি বোঝাচ্ছে? তিনি যেটা করেছেন এটা প্রাচীন যুগের মানুষ এটা করতো, কারণ তারা কথা বলতে পারতো না। তারা সংকেতের মাধ্যমে, জেস্চার বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সামনের মানুষগুলোকে নিজের প্রয়োজনের কথাটা বুঝাতেন, নিজের মনের ভাবকে প্রকাশ করতেন। মাঝখানে যখন ভাষা চলে আসলো তখন মানুষ আর এটা নিয়ে মাথা ঘামায়নি, কিন্তু তার এই যে এটাকে বলা হয় অ্যানশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেনমেন্ট, মানে হচ্ছে তার
প্রাচীন ড্রামাটিক মানে নাটকে প্রাচীন নাটকীয় যে বিনোদন এটাকে হচ্ছে তিনি যখন করলেন তখন এটা তার হয়ে গেল। তার প্রাচীন নাটকীয় এই যে বিনোদন যেটা নট অনলি মেড পিপল রিয়েলাইজ দ্য মিনিং অফ ট্রিভিয়াল থিং, ট্রিভিয়াল মানে তুচ্ছ, তাহলে তুচ্ছ জিনিসগুলোর মূল্য বুঝতে মানুষকে কি করে, অর্থ বুঝতে মানুষকে শুধু বাধ্যই করেনি, বাট অলসো গেইভ, এবং মানুষকে দিয়েছে দেম এক্সট্রাঅর্ডিনারি প্লিজার মানে হচ্ছে অসাধারণ আনন্দ প্রদান করেছে। তাহলে এইখানে অবশ্যই দেখো এই যে আমি যে হ্যাঁ বললাম, হ্যাঁ তিনি শুরু করেছেন, এই কথাগুলো বলার পরে যখন এই কথাটা আসলো, এই সবগুলো কথা কিন্তু প্যাসেজের মধ্যে আছে, কিন্তু এত সুন্দরভাবে সাজানো নেই। এজন্য তুমি একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, চলো দেখি এর পরের প্রশ্নে চলে যাই। হোয়াট উড পার্থপ্রতিম মজুমদার ডেপিক্ট, তিনি মূলত কি চিত্রায়িত করতেন থ্রু হিজ মিমিং, তার মিমিং এর মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চাইতেন, কি তুলে ধরতেন, কি তুলে ধরতেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা উডটাকে রেখে দিব অ্যান্সারের মধ্যে। এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে নেম সাম অফ পার্থপ্রতিম মজুমদার টপিক ইন মিমিং, তিনি মিমিং এ কি কি টপিকস নিয়ে মানে তুলে ধরতেন মানুষের সামনে, মিমিং এর মাধ্যমে তিনি কি বলছে কি চিত্রায়িত করতেন, আর হচ্ছে কিছু টপিকের নাম বলতে বলা হয়েছে। চলো দেখে আসি। ওকে, পার্থপ্রতিম মজুমদার উড ডেপিক্ট, এই যে উডটা কিন্তু প্রশ্নের মধ্যে ছিল, উড ডেপিক্ট স্টোরিজ, কিসের কিসের গল্প তুলে ধরতেন, এখানে তিনি তুলে ধরতেন স্টোরিজ অফ গ্রিফ অর লস, মানে কষ্ট এবং এখানে লস হারিয়ে ফেলার যে কষ্ট, গ্রিফ অর লস, গ্রিফ অর লস, এখানে মানুষের যে বেদনার কথা বলা হচ্ছে, গ্রিফ হচ্ছে বেদনা, লস মানে হচ্ছে হারানো, হারানো কোনো বেদনা তুলে ধরতেন, হারানোর গল্পগুলো তুলে ধরতেন, লাফটার হাসির গল্প তুলে ধরতেন, ভ্যারিয়াস পার্সোনালিটিস মানে হচ্ছে ভিন্ন ধর্মী, এখানে পার্সোনালিটি মানে কি, পার্সোনালিটি শব্দের অর্থ হচ্ছে বহিঃপ্রকাশ, হ্যাঁ, বাচনভঙ্গি, ভ্যারিয়াস পার্সোনালিটিস, হ্যাঁ, ব্যক্তিত্ব তুলে ধরতেন, পার্সোনালিটিস শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিত্ব, বার্ডস বিভিন্ন পাখির, হ্যাঁ, পাখিকে তুলে ধরতেন, তুলে ধরতেন মানে এইগুলোর অভিনয় করে দেখাতেন, ইনসেক্ট প্রাণীর মতো আচরণ করে দেখাতেন, ইভেন অ্যানিমালস এমনকি যে কোনো পশুর আচরণও তিনি ফুটিয়ে তুলতে পারতেন থ্রু মিমিং, কিসের মাধ্যমে, এই মিমিং এর মাধ্যমে। ঠিক আছে, তিনি মূলত এই বিষয়গুলো নিয়ে ডেপিক্ট করতেন। তোমার যখন প্রশ্ন আসবে যে তিনি কি কি তুলে ধরতেন, তখন তুমি এই যে এই অংশটুকু এই নামগুলো এইভাবে দিবা। ঠিক আছে, আর যখন কি কি তুলে ধরতেন, কি কি তুলে ধরতেন, কোন কোন বিষয়গুলো তুলে ধরতেন, বিষয়গুলো এটা না, মানে তিনি যে স্টোরিগুলো তুলে ধরতেন সেটা একটা জিনিস, আর যেগুলো তিনি মঞ্চে করে দেখাতেন সেগুলোর ডিপ মিনিংগুলো কি, হ্যাঁ, ডিপ মিনিং বা কাকে উদ্দেশ্য করে, কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে মূলত বানানো হয়েছে, সেই মানে এটা এইগুলো কিন্তু বিষয়বস্তু না, এগুলো হচ্ছে তার এই ইয়ার মধ্যে, তার এই আলোচনার মধ্যে আসলে কি কি থাকতো। হ্যাঁ, আর এখানে মূলত তিনি সরাসরি মানুষ যেটা খুঁজে পেতেন তার ইয়ার মধ্যে, গল্পের মধ্যে মানুষ যেটা দেখতে পেতেন সেগুলো এই যে এখানে সাম অফ পার্থপ্রতিম মজুমদারস টপিক, যখন টপিকের কথা বলবে অফ মিমিং, মিমিং এর টপিক, যখন টপিকের কথা বলবে তখন এগুলা বলবা। দ্য ডেপিকশন অফ থিফ স্টিলিং মানে চোরের চুরি করার চিত্র তুলে ধরতেন, ওয়ান সাইডেড লাভ একপাক্ষিক ভালোবাসাকে তুলে ধরতেন, এইগুলো নিয়ে মূলত তিনি অভিনয় করতেন। পিকিং আপ এ ফ্লাওয়ার অ্যান্ড হার্টিং ইট, একটি ফুল তোলা এবং সেই ফুলকে কি করা, নষ্ট করা আর কি, কষ্ট দেয়া সেটা। ডেলিকেট চেঞ্জ, হ্যাঁ, ডেলিকেট চেঞ্জেস ইন নেচার, হ্যাঁ, এখানে প্রকৃতির যে পরিবর্তনটা সেটাকে তিনি তুলে ধরতেন। তাহলে যখন তোমাকে টপিক্সের কথা বলবে তখন এই ডি নম্বরটা অ্যান্সার হবে, আর যখন শুধুমাত্র বলবে যে কি কি তুলে কি চিত্রায়িত করতেন, টপিক কথাটা উল্লেখ না থাকলে তুমি সি নম্বরের এই জিনিসগুলো দাগাবা। এটি একটু মুখস্থ করে রাখবা, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, ই নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। হোয়াই উড পিপল ইউজ সায়েন্স ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন সময়ে মানুষ কেন সংকেত ব্যবহার করতো, চলো দেখি সংকেত কেন ব্যবহার করতো। এই যে ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন সময় আদিম যুগে, পিপল উড ইউজ সায়েন্স ফর কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম হিসেবে তারা ব্যবহার করতো, জাস্ট এটুকুর জন্য মার্কস পেয়ে যাবে। ফর কমিউনিকেশন যোগাযোগের মাধ্যম হিসেবে তারা, তুমি যদি লেখো অ্যাজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন এটাও হবে, আর যদি বলো যে ফর কমিউনিকেশন তাহলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে দেখো এই যে উড পাস্ট টেন্সের বিষয়, কিন্তু এখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে। এরপরে দেখো সেট টুতে হু ইজ কনসিডার দ্য পায়োনিয়ার অফ মিমিং ইন বাংলাদেশ, এখানে কাকে বিবেচনা করা হয় পায়োনিয়ার হিসেবে, অগ্রদূত বা অগ্রপথিক, আমরা জানি পার্থপ্রতিম মজুমদার, তাহলে এখানে হু এর জায়গায় শুধু পার্থপ্রতিম মজুমদার, তাহলে এখানে লিখবো যে পার্থপ্রতিম মজুমদার ইজ কনসিডার দ্য পায়োনিয়ার অফ মিমিং ইন বাংলাদেশ। আরেকটা প্রশ্ন, হাউ ডিড পার্থপ্রতিম মজুমদার লিভ পিপল স্পেল বাউন্ড, কিভাবে তাদেরকে মন্ত্রমুগ্ধ একদম
চোখ ছানা বড়া হয়ে যেত, যেটা কি দেখলাম। চলো এই দুইটা প্রশ্নের সমাধান আমরা দেখে আসি। দেখো, পার্থপ্রতিম মজুমদার ইজ কনসিডার্ড দ্য পায়োনিয়ার অফ মিমিং ইন বাংলাদেশ, এটা শেষ, এটা আমরা অলরেডি পড়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে তিনি মানুষকে কিভাবে স্পেল বাউন্ড করতেন, তাহলে এখানে পার্থপ্রতিম মজুমদার লেফট পিপল স্পেল বাউন্ড, তিনি মূলত মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলতেন বাই হিজ গ্রেসফুল প্রেজেন্টেশন অফ আর্ট অফ সাইলেন্ট, মানে নীরবতা শিল্পের মাধ্যমে তিনি যে এখানে চমৎকার প্রেজেন্টেশন দিতেন, উপস্থাপনা করতেন, এটার মাধ্যমেই মানুষ কি হয়ে যেত, এটার মাধ্যমেই মানুষ মূলত বাধ্য হতো কি হতে, মন্ত্রমুগ্ধ হতে বাধ্য হতো। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু উপরে ছিল। প্রেজেন্ট এটা কি সে কোন টেন্সে আছে, এটা কিন্তু পাস্ট টেন্সে, এই যে লিভ থেকে লেফট হয়ে গেছে। কেন লেফট হয়েছে চলো দেখি। কারণ এখানে এই যে দেখো লিভ আছে কিন্তু এখানে ডিড আছে, এই ডিডটা যখন উঠে যাবে, ডিড কিন্তু এমনি এমনি উঠবে না, এই ডিডটা যখন এখানে, এটা তো ভার্বের পাস্ট ফর্মে আছে, তার পাস্ট ফর্মটা যখন এই যে লিভকে দিয়ে দিবে তখন লিভটা কি হয়ে যাবে, নিজেও পাস্ট ফর্ম হয়ে যাবে, ডিডটা উঠে যাবে, তাহলে তার ধর্মটা তাকে দিলে সে কি হয়ে যাবে, লিভটা হয়ে যাবে লেফট। হোয়ার ডাজ পার্থপ্রতিম মজুমদার হেইল ফ্রম, হ্যাঁ হোয়ার ডাজ পার্থপ্রতিম মজুমদার হেইল ফ্রম, প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে হোয়াই ইজ পার্থপ্রতিম মজুমদার কল্ড এ মিস্ট্রো পারফর্মার অফ মিমিং আর্ট, মিস্ট্রো, হ্যাঁ কেন তাকে দক্ষ বলা হয়, দক্ষ বলতে হচ্ছে উঁচু মানের, কেন তাকে মিশ্র বলা হয়, উঁচু মানের কেন বলা হচ্ছে। চলো সি এবং ডি নম্বর প্রশ্ন চলে আসি। এই যে পার্থপ্রতিম মজুমদার হেইলস ফ্রম পাবনা, মানে তার জন্মস্থান, তিনি কোথা থেকে উঠে এসেছেন, হেইলস ফ্রম হচ্ছে পাবনা। এই হেল মানে কিন্তু আবার জাহান্নাম না, HELL শব্দের অর্থ হচ্ছে দোজক বা জাহান্নাম, ঠিক আছে, যেটাকে নরকও বলে অনেকে। আর তারপরের প্রশ্ন হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, এখানে তিনি মূলত কি করেছেন, তাকে কেন মিষ্ট পারফর্মার বা উঁচু মানের পারফর্মার বলা হয়। পার্থপ্রতিম মজুমদার কুড ওভারহেম, হ্যাঁ কুড ওভারহেম, তিনি মানুষকে কি করতে পারতেন, একদমই অভিভূত করতে পারতেন হিজ অডিয়েন্স, তার অডিয়েন্সদের, উইথ হিজ পারফরমেন্স, তার কিসের মাধ্যমে, তার পারফরমেন্সের মাধ্যমে, হ্যাঁ ইন মিমিং আর্ট, এক কথায় এই মিমিং আর্ট, মিমিং যে শিল্প রয়েছে, মূকাভিনয় শিল্প, এটাতে তিনি পারফর্ম বা হচ্ছে উপস্থাপনার মাধ্যমে তিনি মানুষকে একদমই অভিভূত করে ফেলতে পারতেন, একদম মন্ত্রমুগ্ধভাবে ইমপ্রেস করে দিতেন এক কথা। ডিউ টু হিজ এক্সেপশনাল স্কিল ইন দিস ফর্ম অফ আর্ট, মানে এই যে তার যে এক্সেপশনাল মানে হচ্ছে অসাধারণ বা অনন্য যে দক্ষতা ছিল এইটাতে, হিজ নেম তার নাম, স্প্রেডও বলা যায়, এটাকে স্প্রেড বললেই সবচেয়ে ভালো হয়, পাস্ট টেন্স তো। যেমন আমরা রিড পড়া, আমরা বলি না রিড, এটা ভুল, পাস্ট টেন্সের উচ্চারণ হবে রেড, ঠিক একইভাবে স্প্রেড মাঝখানে হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এখানে হিজ নেম, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এসিএস হতো, হয়েছে কি হয়নি, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটাকে আমরা স্প্রিড পড়বো না, স্প্রেড পড়বো। হিজ নেম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, এটি ছড়িয়ে পড়েছে অনেক দূরে, ফার অ্যান্ড ওয়াইড ছড়িয়ে পড়েছে। হি ওন সেভারাল, অনেক বেশি, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, তিনি মূলত কি করেছেন, জিতেছেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। দেয়ারফোর, তাই হি ইজ কল্ড এ মিস্ট পারফর্মার অফ মিমিং আর্ট, তাকে বলা হয় এই মিমিং আর্ট বলতে মূকাভিনয় শিল্পের একজন উঁচু মানের অভিনেতা, উঁচু মানের একজন পারফর্মার বা হচ্ছে হ্যাঁ অভিনেতা বললেই হবে, পারফর্মার। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা কি ছিল, হোয়াট পারপস ডু ভ্যারিয়াস আর্টস সার্ভ, মানে ভ্যারিয়াস আর্ট বিভিন্ন ভিন্ন শিল্প কেন আসলে কোন উদ্দেশ্যে দেখানো হয়, সার্ভ মানে হচ্ছে সরবরাহ করে, এগুলো কেন কোন উদ্দেশ্যে এগুলো মানুষকে দেখানো হয়, এগুলো মানুষকে দেখানোর কারণ কি, ক্লিয়ার করি। চলো দেখি মানুষকে এগুলো আসলে দেখানোর কারণটা কি, মানুষকে কেন এগুলো দেখানো হচ্ছে। কারণ হচ্ছে ডিফারেন্ট আর্টস লাইক মিউজিক, ডান্স অ্যান্ড পেইন্টিং, এই তিনটাই কিন্তু কি আলাদা আলাদা শিল্প, এটা সার্ভ দ্য পারপাস অফ কিপিং আওয়ার সোল অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ, এটাকে এই যে এই শিল্পগুলো মূলত আমাদেরকে কি সার্ভ করে, আমাদেরকে কি দিয়ে থাকে, কি দেখানো হয় বলতে কি এই বিভিন্ন শিল্প মানুষকে আসলে কি দেয়, আমরা যদি একটু দেখি, এই শিল্পগুলো মানুষকে কি দিচ্ছে, এগুলো মানে আমাদেরকে দিয়ে থাকে বা এগুলো হচ্ছে কি পারপাস করে থাকে, সার্ভ দ্য পারপাস, আমাদেরকে কি উপহার দিয়ে থাকে, উপহার হচ্ছে কিপিং, এটি আমাদের কি করছে, উপকারে আসছে, কিপিং আওয়ার সোলস অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ, এটি আমাদের হৃদয়গুলোকে, প্রত্যেকটা মানুষের হৃদয়, এখানে হৃদয়গুলোকে কি করছে, অ্যালাইভ মানে প্রাণবন্ত রাখছে, ফ্রেশ সতেজ রাখছে। দে নারিশ আওয়ার সোলস, তারা মূলত কার যত্ন নেয়, নারিশ বা
কেয়ার বলা যায়, ফোস্টার বলা যায়, যত্ন নেয়, লালন পালন করে। তারা আমাদের কিসের কেয়ার করে, কিসের নারিশ করছে, আওয়ার সোলস, আমাদের হৃদয়গুলোকে যত্ন নিচ্ছে, আমাদের হৃদয়ের যত্ন নিচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন কিন্তু সেটা আগেও করতো, এখনও করে। ওকে, তারপরে দেখো এখানে দুইটা প্রশ্ন আছে। হোয়াট ইজ মাইম? এই যে বললাম না, যখন আসবে তখন মাইম বলবা। হোয়াট ইজ মাইম, মূকাভিনয়টা আসলে কি? আর এরপরের প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ মজুমদার বিন, দুঃখিত, হাউ হ্যাজ মজুমদার বিন অনার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু মিমিং আর্ট। এই মিমিং আর্টে তার অবদানের জন্য তাকে কিভাবে তাকে সম্মানিত করা হয়েছে। প্রথমে মাইমের সংজ্ঞা, আর তারপরে হচ্ছে তাকে কিভাবে পুরস্কৃত করা হয়েছে বা কিভাবে সম্মানিত করা হয়েছে। তাহলে মাইম ইজ অ্যান আর্ট, প্রথমেই হচ্ছে এটা একটি কি, এটা একটা আর্ট বা শিল্প। প্রথমে এটি হচ্ছে একটি শিল্প অফ ডেপিক্টিং এ ক্যারেক্টার, যেখানে কি তুলে ধরা হয়, চিত্রিত করা হয় বা তুলে ধরা হয় একটি ক্যারেক্টার, চরিত্র, মুড, কোনো একটা ভাবভঙ্গি, আইডিয়া, কোনো একটা মতামত, ন্যারেশন মানে হচ্ছে বিস্তারিত যখন বর্ণনা করা হয়, সংক্ষেপিত যে জিনিসটা সেটাকে যখন বিস্তারিত বর্ণনা করা হয়, বিস্তারিত বর্ণনা করলে সেটা হয়ে যায় হচ্ছে ন্যারেশন। থ্রু জেস্টার্স অ্যান্ড বডিলি মুভমেন্ট উইদাউট এনি আটারনেস, মানে কোনো ধরনের বাচনভঙ্গি ছাড়া, মুখের কথা ছাড়া, মুখের ভাষা ছাড়া শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ বা বডি মুভমেন্ট, শরীরের কি নড়াচড়ার মাধ্যমে এবং পাশাপাশি জেস্টার বাচনভঙ্গির মাধ্যমে, হ্যাঁ, এই দুইটার মাধ্যমে কোনো কিছু, যেখানে কোনো ক্যারেক্টারকে, কোনো মুড বা ভাবকে, কোনো আইডিয়া বলতে কি বোঝায়, কোনো মতামতকে, এবং পাশাপাশি কোনো ন্যারেশন মানে হচ্ছে কোনো বিস্তারিত কোনো আলোচনার বিষয়কে যদি তুলে ধরা হয়, কথা না বলে শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে শরীরের নড়াচড়া এবং বাচনভঙ্গির মাধ্যমে, তাহলে সেটাই হয়ে যাবে মাইম। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে, এগুলো কিন্তু বইয়ে এইভাবে দেয়া নেই। 2 নম্বর বলা হচ্ছে মজুমদার হ্যাজ বিন অনার্ড, মজুমদারকে কি করা হচ্ছে, অনার্ড, সম্মান করা হয়, উইথ মেনি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারের মাধ্যমে, হ্যাঁ, ফর হিজ কন্ট্রিবিউশন টু মাইমিং আর্ট। নিচে যেটুকু দাগ দেওয়া হচ্ছে এটুকুই শুধুমাত্র কি মুখস্থ লিখতে হবে, কিন্তু উইথ কিসের মাধ্যমে, দেখো এই যে অনার্ড উইথ মানে হচ্ছে সম্মানিত করা, কোনো কিছু দিয়ে সম্মানিত করা। কি দেয়া হয়েছে, মেনি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাকে, তাই তো। এখন এটাও কিন্তু প্যাসিভ ভয়েস, এই যে বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েস কিন্তু, এই যে দেখো এটা বি ভার্ব না, আর যে অনার্ড তাকে দেয়া হয়েছে, বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ ভয়েস। নাও হি ইজ অ্যান ইন্টারন্যাশনালি রিনাউন্ড, তিনি আন্তর্জাতিকভাবে কি বিখ্যাত, ফিগার মানে হচ্ছে চরিত্র, হ্যাঁ, বা মানুষ বলা যায়, আন্তর্জাতিকভাবে বিখ্যাত একজন ব্যক্তিত্ব, ফর হিজ গ্রেসফুল, হ্যাঁ, চমৎকার মাইমিং পারফরমেন্স, এখানে মিমিং পারফরমেন্স বলা যাবে, সমস্যা নেই, ইটা নাই, এজন্য মাইম বলবো না, মিমিং পারফরমেন্স, তার মুখাভিনয়ের চমৎকার মুখাভিনয় পারফরমেন্সের জন্য তাকে কি বলা হয়, তিনি মূলত বিখ্যাত হয়ে উঠেছেন। ওকে, চলো দেখি এর পরে দুইটা প্রশ্ন কি আছে এখানে। মিমিং ইজ অ্যান আর্ট অফ এন্টারটেইনমেন্ট, মিমিংকে একটি এন্টারটেইনমেন্টের একটা কি বলা হয়, শিল্প বলা হয়। মিমিংকে হচ্ছে বিনোদনের একটা শিল্প বলা হয়। হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু মিন বাই দিস, এটি দ্বারা তিনি মূলত কি বোঝাতে চেয়েছেন, চলো দেখি কি বোঝাতে চেয়েছেন। মিমিং ইজ নট অনলি অ্যান আর্ট কমিউনিকেশন, হ্যাঁ, এটি মূলত এটি যে শুধুমাত্র যোগাযোগের একটা শিল্প তা কিন্তু না। ইট ইজ অলসো অ্যান আর্ট অফ এন্টারটেনমেন্ট, এটি বিনোদনেরও একটা শিল্প, শুধুমাত্র যে যোগাযোগ শিল্প তা না, এটা কিন্তু বিনোদনেরও একটা শিল্প। এ মিমিং পারফর্মার ক্যান এন্টারটেইন হিজ স্পেক্টেটর্স মানে দর্শক, অডিয়েন্স বলা যায়। এন্টারটেইন মিনিং পারফর্মার ক্যান এন্টারটেইন, তিনি মূলত কি করতে পারেন, এন্টারটেইন করতে পারেন, হিজ স্পেক্টেটর, তার দর্শকদের, থ্রু হিজ পারফরমেন্স, তার কিসের মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে তিনি মূলত এন্টারটেইন করতে পারেন। এই জন্য এইটাকে মূলত আর্ট অফ এন্টারটেইনমেন্টও বলা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। লাস্টের প্রশ্নে আমরা চলে এসেছি, চলো একদম শেষ প্রশ্ন। ইজ ক্রিয়েটিভিটি ইম্পর্টেন্ট ইন লার্নিং সামথিং, কোনো কিছু শেখার ক্ষেত্রে কি সৃজনশীলতার দরকার রয়েছে? প্রথমে এটার উত্তর হবে হচ্ছে সৃজনশীলতার দরকার কিনা, অবশ্যই, অ্যাবসলিউটলি। উইদাউট ক্রিয়েটিভিটি ছাড়া, এখানে চাইলে তুমি কমাও দিয়ে নিতে পারো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। উইদাউট ক্রিয়েটিভিটি ম্যান ক্যান নট লার্ন এনিথিং পারফেক্টলি,
হ্যাঁ, সৃজনশীলতা ছাড়া মানুষ কোনো কিছুই কি করতে পারে না, ভালোভাবে শিখতে পারে না, পারফেক্টলি একদম নিখুঁতভাবে শিখতে পারে না। ক্রিয়েটিভিটি ইজ দ্য কি টু লার্নিং সামথিং। ক্রিয়েটিভিটি হচ্ছে কি কোনো কিছু সঠিকভাবে শেখার বা সুন্দরভাবে শেখার একটা চাবিকাঠি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকগুলো প্রশ্নই ছিল যেগুলো সরাসরি প্যাসেজের সাথে মোটামুটিভাবে সম্পৃক্ত, কিন্তু বেশিরভাগই কি করতে হচ্ছে, প্যাসেজ থেকে নিয়ে নিজের ভাষায় লিখতে হচ্ছে। এই প্রশ্নগুলো এখানে দেয়া আছে। আলহামদুলিল্লাহ, তোমরা যদি এইটা খুব ভালোভাবে শেষ করো, আশা করা যায় পরীক্ষার হলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। আর আমার সাজেশন থাকবে, পরপর 3টা ক্লাস খাতায় লিখে লিখে করবা, এবং এই যে প্রশ্নগুলো পিছনে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো একদম মুখস্থ করে ফেলবা। এই প্রশ্নগুলো মুখস্থ করলে আশা করা যায় প্রশ্ন যেভাবেই আসুক এই লাইনগুলো তুমি তুলে দিলে স্যার খাতা কাটার কোনো অপশন পাবে না, মার্ক কাটতে পারবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি ইমরান মাহমুদুল শিফাত এই মুহূর্তে তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হয়ে যাবে টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।